আজ তোমাদের পদার্থবিদ্যায় অবকলন বা সমাকলন বা এক কথায় কলন বিদ্যার প্রয়োগ সংক্রান্ত একটা আলোচনা করছি। কলন বিদ্যার প্রয়োগ সংক্রান্ত আলোচনায় প্রথমেই যে জিনিসগুলো জেনে নেওয়া দরকার সেগুলো সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে জিনিসটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে চলরাশি, ইংরেজিতে বলে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? দেখো লেখা আছে, যে রাশির মান পরিবর্তিত হতে পারে তাকে বলা হয় চলরাশি। যেমন ধরো এক্স, আমরা ধরো একটা অজানা রাশির মান লিখলাম এক্স। এবারে এক্সের মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। তাহলে এক্স একটা ভ্যারিয়েবল। এখন এক্স না বলে আমরা এটাকে তো অন্য জিনিস দিয়েও বলতে পারি, ওয়াই বলতে পারি, জেড বলতে পারি, টি বলতে পারি, আরও কিছু যা হতে পারে, এ বি সি। যদি সেগুলোর মান পরিবর্তিত হতে পারে তাহলেই সেটাকে আমরা চলরাশি বা ইংরেজিতে ভ্যারিয়েবল বলতে পারি। আচ্ছা, এর পরের যে ধারণাটা জানবো সেটা হচ্ছে অপেক্ষক, ইংরেজিতে যাকে বলছে ফাংশন। তোমরা অনেকেই ক্লাস 11-এ অপেক্ষক পড়া শুরু করে দিয়েছো অঙ্কে, তো ফিজিক্সেও এটা খুব কাজে লাগবে। অপেক্ষক কাকে বলছি? বলছে যদি একটি চলরাশি এক্সের একটি মানের জন্য অপর একটি চলরাশি ওয়াইয়ের একটি এবং কেবলমাত্র একটি মান থাকে, তবে ওয়াইকে বলা হয় এক্সের অপেক্ষক। গাণিতিকভাবে আমি লিখছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এটাকে ভাষায় বলতে গিয়ে আমরা বলি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এফ ব্র্যাকেটে এক্স। আচ্ছা, এবারে উদাহরণটা দিকে একটু খেয়াল করো, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। ওয়াই ইকুয়াল টু লিখেছি এক্স স্কোয়ার প্লাস 5x বাই এক্স প্লাস 1। দেখো এবারে অপেক্ষকের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি, বলছে এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটি এবং কেবলমাত্র একটি মান থাকবে। তাহলে তোমরা ধরে নাও এক্স ইকুয়াল টু ধরে নাও 1, ধরে নাও 1। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে দেখো, ক্যালকুলেশন করো। উপরে থাকছে 1 তার স্কোয়ার প্লাস 5 ইন্টু 1, তার মানে 1 প্লাস 5 মানে 6, আর নিচে থাকছে 1 প্লাস 1 2, তাহলে 6 বাই আসছে 2, তাহলে ইকুয়াল টু আমরা পেয়ে যাই 3। তাহলে দেখো এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটাই মান পেলাম, ওয়াই ইকুয়াল টু 3, ওয়াইয়ের একটাই মান পাওয়া যায়। তাহলে এটাই হচ্ছে অপেক্ষকের ধারণা, ফাংশন বা অপেক্ষক। আশা করি বিষয়টি পরিষ্কার হলো। আরেকটি ধারণা সম্পর্কে আসি। এবার ধারণাটা হচ্ছে পরিবর্তনের হার, কোশ্চেন্ট অফ চেঞ্জেস। এক্সের একটি ক্ষুদ্র পরিবর্তন ডেল্টা এক্সের জন্য ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন যদি ডেল্টা ওয়াই হয়, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এক্সের পরিবর্তনটা হচ্ছে ডেল্টা এক্স, আর এই এক্সের পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ডেল্টা ওয়াই। একটা ছোট্ট ডেল্টা ওয়াই সরি, একটা ছোট্ট উদাহরণ এভাবে যদি দেওয়া যায় যে ধরো বল করছে একজন বোলার আর ব্যাট করছে একজন ব্যাটসম্যান, এবং একটা বল করার ফলে ব্যাটসম্যান একটা রান নিল। তাহলে বল করা হলো, এক বল হলো, এক রান হলো। তাহলে বলের পরিবর্তন হলো 1, রানের পরিবর্তন হলো 1। তাহলে এই পরিবর্তনের হারটাকে কি লিখব, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এগুলোকে আমরা এরকম ত্রিভুজ ডেল্টা দিয়ে লিখি, হ্যাঁ, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এরকমভাবে লিখি। আচ্ছা, অনেকখানি তোমরা দেখবে এইগুলোকে এইভাবেও লেখা হয়, এরকম ডেল্টা দেওয়া হয়। এই ডেল্টাটাকে বলে ক্রনেকার ডেল্টা, ঠিক আছে। অনেকখানে দেখবে ডেল্টাটাকে এইভাবে লেখা হয়, এটা হচ্ছে পার্শিয়াল ডেল্টা। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে যত যত পড়া এগিয়ে যাবে তোমরা এগুলো আস্তে আস্তে চিনতে থাকবে, এগুলো অবশ্যই বলেও দেবো আমি। তাহলে এটা হচ্ছে পরিবর্তনের হার। এর পরের পয়েন্টটায় আসছি। এর পরের পয়েন্টটা হচ্ছে সীমাস্ত মান, ইংরেজিতে বলে লিমিটিং ভ্যালু। তোমরা লিমিট অনেকেই পড়ে ফেলেছো। ফিজিক্সে যেটুকু ব্যবহার করা হয় সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকেই আমি লিমিট সম্পর্কে ধারণাটা দিচ্ছি। লিমিট কি বলছে, চলরাশি এক্স এর মান কোনো নির্দিষ্ট মান x0, এক্স সাফিক্সে 0 এর নিকটবর্তী হলে, দেখো ব্র্যাকেটে একটা কথা লেখা আছে, কথাটা কি, কথাটা হচ্ছে এক্স
একটা তীর চিহ্ন দিয়ে লেখা আছে x0। এই কথাটাকে আমরা এভাবে বলা হয় x tends to TNDS tends to x0। x tends to TNDS tends to মানে ক্রমশ যাচ্ছে এরকম, tends to x0। অপেক্ষকটির মান যা হয় তাকেই অপেক্ষকটির সীমাস্ত মান বলা হয়। একে ওটা লিখেছি লিমিট এল, হ্যাঁ, এল টি, নিচে দেখো লেখা আছে এক্স টেন্স টু x0 fx বা লিমিট এক্স টেন্স টু x0 fx দ্বারা প্রকাশ করা হয়। এই যে আমরা এল টি বা এল আই এম এটা লিখেছি, এগুলো হচ্ছে আসলে এই কথাটার মানে সংক্ষেপে লেখা লিমিট LIMIT। এই কথাটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা বা এটা, যে কোনোটাই তুমি বলতে পারো, কিন্তু যে কোনো একটার মধ্যে লিখতে হবে। লিমিট টোটালটা লেখা হয় না, আমরা LT বা LIM এভাবে লিখি। একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝা যাক। আমি একটা উদাহরণ এখানে দিয়েছি, যেমন দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 2, তার মানে একটা এক্স ইকুয়াল টু 2, 2-এর নিকটবর্তী মানের দিকে যাচ্ছে এক্স, এক্স্যাক্টলি 2 না কিন্তু, হ্যাঁ, মানে এক্স ইকুয়াল টু 2 নয়, হ্যাঁ, এক্স টেন্স টু 2, ধরো 1.999999 সামথিং, তার মানে 2 কিন্তু নয়। আচ্ছা, তাহলে আমি কীভাবে অঙ্কগুলো করা হয় দেখো। উপরে আছে x² - 4 বাই x - 2, ওপরেরটাকে আমি এবারে সরল করেছি একটু, x+2 x - 2 করে, নিচে দেখো x - 2 কেটে চলে গেছে, x+2 হয়েছে। এবারে আমরা কি করেছি, এক্সের জায়গায় 2টা বসিয়ে দিয়েছি ইকুয়াল টু 4, অর্থাৎ এক্সের মান 2-এর নিকটবর্তী হলে এই যে ফাংশনটা আমরা দিয়েছি, এই যে ফাংশনটা যদি নিকটবর্তী হয় তাহলে এই ফাংশনটার মান হয়ে যায় 4। এটাই হচ্ছে লিমিটের অঙ্ক করা। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, আচ্ছা কেন স্যার আমরা এক্স টেন্স টু 2 শেষে গিয়ে বসালাম, শুরুতে কেন বসালাম না? তাহলে ফাংশনটার দিকে খেয়াল করো, শুরুতেই যদি আমরা এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দিই তাহলে দেখো নিচের পদটা হয়ে যায় 0, তার মানে কি একটা অসংজ্ঞাত রাশি চলে আসে, 0 দিয়ে ভাগ করে দিলে, ফলে সেটা কিন্তু শুরুতে বসানো যাবে না, একটু সমাধান করে বা একটু সরল করে নিয়েই বসাতে হয়। আর লিমিট করার অঙ্ক যারা একটু শিখেছো তারা ভালো করেই জানো, আমরা শুরুতে এভাবে বসাই না, শেষে গিয়ে বসাই। এরপরে আসছি অবকলন সহগ, এটাকে ইংরেজিতে বলে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। কি জিনিসটা কি, আমি ওই সংজ্ঞাটার দিকে যাচ্ছি না, তোমাদের এমনি গাণিতিকভাবে বোঝার চেষ্টা করছি। কি লিখেছি, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, এটা লিখেছি ডেল্টা ওয়াই আর নিচে ডেল্টা এক্স। ভাষায় বলছি ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময়ের অবকাশে, দেখো ডেল্টা এক্স ক্রমশ শূন্যের দিকে যাচ্ছে, তাহলে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে ডেল্টা এক্সের সাপেক্ষে ডেল্টা ওয়াই এর পরিবর্তনের হারের সীমাস্ত মানকে আমরা বলছি ডিওয়াই ডিএক্স। আবার বলছি, ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময়ের অবকাশে ডেল্টা এক্সের সাপেক্ষে ডেল্টা ওয়াই এর পরিবর্তনের হারের সীমাস্ত মানকে আমরা বলছি ডিওয়াই বাই ডিএক্স। দেখো ভালো করে খেয়াল করে দেখো জিনিসটা, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। এখন বলতে পারো স্যার এগুলো তো গাণিতিক কতগুলো ব্যাপার, ফিজিক্সের সঙ্গে সম্পর্ক কী? আমি আগের দিন প্রথম দিন যখন তোমাদেরকে পড়িয়েছি তখন তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক ত্বরণ বলে একটা রাশি ছেড়ে দিয়ে এসেছিলাম, এখানে এটা বলার সময় এই ব্যাপারটা একটু বলে দেই। যেমন সরণ যদি আমি এস দিয়ে বলি তাহলে আমরা শিখেছি এস বাই টি, এটা হচ্ছে ভি, বেগ সমান সমান সরণ বাই সময়। এখন যদি এস, এই যে এস যেটা আমি লিখেছি এটা যদি ক্ষুদ্র হয় তার মানে ডেল্টা এস হয়, আর সময় যদি ডেল্টা টি হয়, তাহলে আমরা যদি তাৎক্ষণিক বেগ বলতে চাই, তাৎক্ষণিক বেগ কাকে বলে এবারে জানবো। সেটা কি বলছে, ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময়ের অবকাশে ক্ষুদ্র সময়ের সাপেক্ষে ক্ষুদ্র সরণের পরিবর্তনের হারের সীমাস্ত মানকে আমরা বলি তাৎক্ষণিক বেগ। খেয়াল করে দেখো, এতক্ষণ যে কথাগুলো বলছিলাম তার সঙ্গে দেখো কেমন মিল আছে। তার মানে তাৎক্ষণিক বেগের রাশিমালাটা কেমন হবে,
রাশিমালাটা হবে এরকম, লিমিট ডেল্টা এক্ষেত্রে হবে টি টেন্স টু জিরো, তার মানে সময় ক্রমশ শূন্যের দিকে যাচ্ছে, ডেল্টা এস বাই ডেল্টা টি ইকুয়াল টু কী বলছি, ভি। আর এখানে অবকলনের সংজ্ঞা যেমন পেলাম, তাতে আমরা এবারে তাহলে কি বলতে পারি, এই যে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো লিখলাম, ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা ইকুয়াল টু কী হবে, এটাই হবে হচ্ছে ডিএস বাই ডিটি। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি আসলে ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। এই কথাটার মধ্যে কিন্তু আমাদের সংজ্ঞাটাও আছে। ডিএস বাই ডিটি, এখানে কিন্তু যে ডিগুলোকে না কেটে দেওয়া যায় না, কাটাকাটির ব্যাপার নেই এখানে কোনো। ডিএস এসের একটা ক্ষুদ্র পরিমাপ আর ডিটি টি এর একটা ক্ষুদ্র পরিমাপ। এটা বলতে গিয়ে আমরা যখন লিখছি এরকম করে যে ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, এই কথাটার মানে হচ্ছে টি মানে কি, টি হচ্ছে সময়, সময়ের সাপেক্ষে সরণের হার। এটা আসলে একটা অপারেটর। ভি ভি যদি আমরা এরকম লিখি তাহলে ভি ইকুয়াল টু লেখা হয় ডিডিটি অফ এস। তার মানে এই যে ডিডিটি লিখছি এটার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে, টি এর সাপেক্ষে এস এর পরিবর্তনের হার, সেটাই কি, সেটাই হচ্ছে বেগ। কেমন, আশা করি গণিতের সঙ্গে পদার্থবিদ্যার সম্পর্কটা কিছুটা বোঝাতে পারলাম তোমাদেরকে। এইগুলো ব্যাপারগুলো আরেকটু যত অঙ্ক করতে করতে থাকবে তত দেখবে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হচ্ছে। এখন অবকলন কাকে বলছি, ডিফারেন্সিয়েশন বলছে একটি অপেক্ষকের সহগ নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় অবকলন। ভাষাতে এভাবে বললে পরও তোমরা দেখতে পারবে গণিত অঙ্কগুলো করতে করতে দেখবে ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে অনেকটা। এবারে কতগুলো সূত্রের মধ্যে আসছি। 1 নম্বর সূত্র, যদি y ইকুয়াল টু সি একটা ধ্রুবক হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো হয়। কেমন করে হয় জিনিসটা দেখো, ভালো করে খেয়াল করো। ডিএস বাই ডিটি, এটা বলেছি আমি ভি। এখন এস একটা ধ্রুবক, যদি এটা একটা কনস্ট্যান্ট হয়, ধরো এটা কনস্ট্যান্ট হলো, তাহলে কি হয়, আমি এটার ভাষাতে কি জানছি সময়ের সাপেক্ষে এস এর পরিবর্তন কতটা হয়। এখন কোনো রাশি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি তার পরিবর্তন আছে, নেই। তাহলে যদি সময়ের সাপেক্ষে তার পরিবর্তন না হয় তাহলে সে শুরুতে যদি এস থাকে পরে গিয়েও তো এসই আছে, তাহলে তার পরিবর্তন কত, এস মাইনাস এস ইকুয়াল টু কত হয়, জিরো। তার মানে একটা ধ্রুবকের উপর যদি আমরা ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা শূন্য হয়। কেমন, যখন ওয়াই, এই যে ওয়াইয়ের মান যখন একটা ধ্রুবক হবে। আরেকটা নেক্সট সূত্র, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা বারবার ব্যবহার করব। ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন একটি বাস্তব সংখ্যা, 1 2 3 4 5 6 যা খুশি হতে পারে, ঠিক আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হয়, তাহলে ডিওয়াই বাই ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক জিনিসটা। ধরো বললাম ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, তাহলে কত হবে, কি পড়লাম সূত্র, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এনটা কোথায় আসলো, উপরে 5, তার মানে এন এখানে 5, তাহলে এন ইকুয়াল টু 5, তাহলে 5 প্রথমে নেমে আসলো, তারপরে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে কত হয়ে যায় 4। তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5 এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে সূত্রটা এবং তার ব্যবহারটা। এবারে যদি y ইকুয়াল টু ইউ প্লাস ভি হয় বা y ইকুয়াল টু ইউ মাইনাস ভি হয়, তাহলে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিইউ বাই ডিএক্স হবে। প্রথমবার এক্স ইউকে ডেরিভেটিভ করা হবে, তারপরে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এই জন্য আমি একবার প্লাস মাইনাস দুটোই লিখে রেখেছি, এখানেও ওদের দুটোই লেখা আছে। যদি প্লাস হয় এখানে তাহলে এখানেও প্লাস হবে, এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হবে। এটা হচ্ছে সূত্র। এবারে যদি y ইকুয়াল টু সি ইউ হয়, যেখানে সি কিন্তু একটা ধ্রুবক, মানে আমরা সি আগে যেমন করে ব্যবহার করেছি সেই সিটা হচ্ছে এখানেও ধ্রুবক, ঠিক আছে। যদি ধ্রুবক হয় তাহলে সি ইন্টু, তাহলে কি হয়, সিটা জাস্ট সিম্পলি বাইরে বেরিয়ে আসে, ধ্রুবক পদটা বাইরে বেরিয়ে আসে। এখানে কিন্তু ধ্রুবক পদটা গুণ হিসাবে আছে একটা চলরাশির সঙ্গে, ইউটা কিন্তু একটা চলরাশি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, সিটা বাইরে বেরিয়ে আসলো, গুণ হিসাবেই থাকলো ডিইউ বাই ডিএক্স। যদি y ইকুয়াল টু ইউ ভি হয়, মানে গুণ হয়ে আছে
তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, প্রথমে ইউটাকে বাইরে নিয়ে ভি এর উপর ডেরিভেটিভ করব, তারপরে ভিটা বাইরে নিয়ে ইউ এর উপর ডেরিভেটিভ করব। তারপরে আরও দুটো সূত্র আমি লিখে রেখেছি, সেই সূত্রগুলো তোমরা একটু দেখে নিও। এই সূত্রগুলো ব্যবহার খুব কম হবে, তবে তোমরা অঙ্কে যখন করবে দেখবে অনেক সময় আমাকে ব্যবহার করতে হয়, মানে ইউ ভি এগুলো সবগুলোই এখন চলরাশি, সেভাবেই ব্যবহার করব। একটা উদাহরণ নিয়ে তাহলে দেখা যাক ব্যাপারটা, উদাহরণটা কেমন হয়। ধরো এবারে ওয়াই এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হয়? আচ্ছা, তাহলে ওয়াই ইকুয়াল টু জানি আমরা, তাহলে ডিওয়াই ডিএক্স কত? দেখো আমরা একটু আগে যে সূত্রটা পড়েছি সেই সূত্রটার দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সেই সূত্রটা কি ছিল? সেই সূত্রটা ছিল হচ্ছে এইটা, এই যে সূত্রটা। তাহলে এখানে ইউ প্লাস ভি আছে, তাহলে এবারে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, আরও অনেক কিছু থাকতে পারে, যতই থাকুক না কেন সবার ক্ষেত্রে কিন্তু তার প্রত্যেকটার উপরে, এটার উপরেও অ্যাপ্লাই হবে, এটার উপরে অ্যাপ্লাই হবে, এটার উপর ডেরিভেটিভটা হবে। তাহলে যদি এটা হয় তার মানে আমি দেখতে পাচ্ছি, দেখো এবার ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ডিডিএক্স অফ 10 হলো। তাহলে এবার তো সাধারণ আমরা যে সূত্রগুলো জানি, কোন সূত্রটা? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটা, কি হবে সূত্রটার? এটার কি ফল কি আসে? এটার ফল আসে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এই ফলেই আসে। এই ফল যদি করি আমি তাহলে কি আসে? দেখো এখানে কি আসে? 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, আর মাইনাস মাইনাসের মতোই আছে, তাহলে 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, আর এটা কি? এটা হচ্ছে একটা ধ্রুবক পদ 10, 10-এর ডেরিভেটিভ করলে কত হবে? 0, তাহলে কত থেকে যায়? 4x কিউব মাইনাস 2x। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, এটা এই হোমওয়ার্কটা তোমরা করবে, এই হোমওয়ার্কটা তোমরা করবে। নেক্সট আরেকটা রাশিতে আসছি, এবার হচ্ছে সমাকলন। কেমন? সমাকলনটা কি জিনিস? অবকলন যা, সমাকলন হচ্ছে ঠিক তার উল্টোটা। অবকলন বা ডিফারেন্সিয়েশনে আমরা ভাঙি, ভাঙনের কাজটা করি ডিফারেন্সিয়েশনে। সমাকলনের ইংরেজিটা হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট করা মানে জোড়া, যা যা খণ্ডিত অংশ আছে সেগুলোকে জুড়ে জুড়ে নেওয়া। আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে ডিওয়াই ডিএক্স এগুলো হচ্ছে সব ক্ষুদ্র ক্ষুদ্র একটা করে রাশি। ডিএক্স হচ্ছে এক্সের একটা ক্ষুদ্র অংশ, ডিওয়াই হচ্ছে ওয়াই এর একটা ক্ষুদ্র অংশ। এবারে ধরো যদি এরকম লেখা হয় ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা কি? এটা হচ্ছে এফ ড্যাশ এক্স, মানে একবার ডেরিভেটিভ করলে আমরা একটা ড্যাশ লিখি, দুইবার ডেরিভেটিভ করলে দুটো ড্যাশ লিখি। এই যে সম্পর্কটা আমরা পাচ্ছি, এই সম্পর্কটা যদি পাই তাহলে এই যে ডিওয়াই আমি লিখেছি, দেখো ডিওয়াই হলো এক্সের একটি ক্ষুদ্র, ওয়াই এর একটি ক্ষুদ্র পরিমাপ। এই ডিওয়াইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এই চিহ্ন দিয়ে ইন্টিগ্রেশন লেখা হয়, দেখো আমি লিখেছি ওয়াই যদি পেতে চাই তাহলে এই ডিওয়াইটাকে ইন্টিগ্রেট করতে হয়, বলা হয় ইন্টিগ্রেশন করতে হয়। এখন ডিওয়াই মানে কি? ডিওয়াই মানে হচ্ছে এফ ড্যাশ এক্স ডিএক্স। কোত্থেকে পেলাম এটা? আমরা একটু উপরেই দেখো এটা করে রেখেছি, এই যে ডিওয়াই মানে হচ্ছে এফ ড্যাশ এক্স ডিএক্স। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা করি, অঙ্ক কেমন করে করি তার জন্য কতগুলো সূত্র আছে, ঠিক বিপরীত সূত্রগুলো আমি লিখে রেখেছি। ওইখানে যেমন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, দেখো সামনে একটা ইন্টিগ্রেশন ইকুয়াল টু কত হয়ে যায়? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, এটা একটা এক্সট্রা আসে, এটাকে বলা হয় সমাকলন ধ্রুবক। আরও কয়েকটা সূত্র আছে, এখানে একটা পদ লিখেছি আমি লন এক্স। হ্যাঁ, লন মানে এলএন মানে হচ্ছে লগ, আর নিচে ই বেস থাকলে পরে লগ বলে। তোমরা লগ বোধহয় ছোটো ক্লাসে তোমরা পড়েছো, যদি এখন মনে না পড়ে তাহলে লগগুলো কিন্তু দেখে নিও একটু, যদি খুব বেশি প্রয়োজন পড়বে না, তবু একটু দেখে নেওয়াটা ভালো। এখানে নির্দিষ্ট সমাকল বলে একটা জিনিস আমি রেখেছি, আমি এটা যখন তোমাদেরকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করাবো বা কোনো সূত্র যখন প্রমাণ করাবো, এই জিনিসগুলো তোমাদের আর একটু ডিটেলসে বলার চেষ্টা করবো যাতে তোমরা বুঝতে পারো। এবারে সমাকলনেরও একটা উদাহরণ তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা একটু সমাকলনের একটা উদাহরণও তোমরা একটু দেখো, তাহলে সুবিধা হবে। এবার আমি মূল ফিজিক্সের প্রবলেমে চলে আসছি। তাহলে এখন যদি সরণ এস হয়, বেগ ভি হয়, ত্বরণ এ হয় এবং সময় যদি টি হয়, তাহলে ভি সমান সমান কত? ডিএস বাই ডিটি, আর এ সমান সমান কত? ডিভি বাই ডিটি। কেমন? এখন একটা অঙ্কে আসছি, কারণ এখন এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু পুরোটাই
ম্যাথামেটিক্স মানে একদম গণিতের, মানে গণিত বলতে কলন বিদ্যার কথা, এর সঙ্গে সাধারণভাবে ফিজিক্সের ডাইরেক্ট কোনো ব্যবহার নেই। ফিজিক্সে কলন বিদ্যার প্রয়োগগুলো আমরা দেখছি, এবং তোমরা অঙ্ক পড়তে গিয়েই এগুলো শিখবে এবং দেখবে ক্লাস 11-এর শেষ দিকে তোমাদের কলন বিদ্যার অবকলনটা করানো হবে এবং 12-এ সমাকলন করানো হবে। আমরা এখানে অবকলন এবং সমাকলনের খানিকটা প্রয়োগ করছি। এবারে প্রয়োগটা একটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ একটা করা যাক। সেটা কি বলছে, কোনো বস্তুর গতির সমীকরণ দেওয়া আছে x = 2 - 5t + 6t স্কোয়ার, যেখানে এক্সটা কিন্তু হচ্ছে সরণ এবং টিটা সময়, এত মিটার হলে বস্তুটির প্রাথমিক গতিবেগ কত। তাহলে x = দেওয়া আছে মানে সরণের মান দেওয়া আছে 2 + 5t + 6t স্কোয়ার। তাহলে বেগ কত, আমি বেগের মান শিখেছি dx/dt। তোমরা এখন বলতে পারো স্যার এতক্ষণ তো বললাম v = ds/dt, এখানে কিন্তু x, এটাই কিন্তু হচ্ছে এখানে এস, মনে রেখো, ঠিক আছে? এটা নিয়ে যেন আমার কনফিউশন না হয়। এখন এস থাকতে পারে কোথাও, এস থাকতে পারে কোথাও, সরণকে ওয়াই দিয়েও প্রকাশ করা থাকতে পারে, কোথাও সরণকে আমরা জেড দিয়েও লিখতে পারি। তাহলে ভি কত হয়, ভি হয়, প্রত্যেকটার উপর ডেরিভেটিভ করছি, আগে যেমন করে শিখলাম ডেরিভেটিভ করলাম, করে এই মানটা পেয়ে গেলাম। এখন প্রাথমিক বেগ কখন আমরা বলি, যখন সময়টা শূন্য, সেটা হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে এবারে সময় যদি শূন্য হয় তাহলে টি এর ভ্যালু 0 করে দেবো, তাহলে 5 + 12t, এটা তো পড়ে আছে আমাদের কাছে ভি। এবার যদি টি এর ভ্যালু শূন্য করে দিই তাহলে এই পার্টটা 0 হয়ে যায়, তাহলে পড়ে থাকে কি 5, তাহলে বেগ কত হয়ে যায় ভি = 5 মিটার/সেকেন্ড। এটাই হচ্ছে কলনবিদ্যার একটা প্রয়োগ। আমি তোমাদেরকে আজকে কলনবিদ্যার এই একটা প্রয়োগ সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলোর একটু আলোচনা করে রাখলাম, এটা তোমাদের পড়ানোর কথা ছিল, সেটা আমি করে রাখলাম। তোমরা কিছু অঙ্ক আমি তোমাদের গ্রুপে বলে দেবো, এগুলো করবে, তার সঙ্গে প্রয়োগগুলো ভালো করে দেখে নেবে, সূত্রগুলোকে একটু দেখে দেখে রাখবে। একটু অসুবিধা হওয়ারই কথা, অঙ্ক করতে করতে সেই সমস্যাগুলো আশা করি মিটে যাবে। ঠিক আছে, আজকে এটুকুই এখানে।